জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন বন্ধে দুর্ভোগ, ট্রেন লঞ্চে ভিড়, ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সড়ক মন্ত্রীর। রোববারের আগে নয়, জবাব মালিক সমিতির। ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমলেও এখনো বিক্রি হচ্ছে বাংলাদেশের চেয়ে ৪৪ টাকা বেশিতে। হচ্ছিল পাচার, ঠেকাতেই বেড়েছে দাম, জানালেন প্রতিমন্ত্রী। ইতিহাস থেকে জাতির পিতার নাম কখনোই মুছে ফেলা যাবে না। বঙ্গবন্ধুর গোপন দলিলের বই ইংরেজি ভাষায় প্রকাশনার মোড়ক উন্মোচন করে প্রধানমন্ত্রী। ২৬টা পরীক্ষা, আমার স্বয়ং ৫টা পরীক্ষা, আমি কোনটা পরীক্ষা দিব? একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। একই দিনে সরকারি চাকরির ২৬ পরীক্ষা, ফি দিয়েও অংশ নিতে পারেননি অনেক প্রার্থী। বারবার প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোই ক্ষোভ। এবং প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে শনিবার থেকে ৭ দিন কমিউনিটি ক্লিনিকে চলবে গণটিকাদান। দেয়া হবে সিনোফার্মের ভ্যাকসিন। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে হঠাৎই গণপরিবহন বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ছুটির দিন হলেও নানা কাজে বাইরে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন অনেকে। যানবাহনে গুনতে হয় বাড়তি ভাড়া। এদিকে রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি। বারবার জনভোগান্তির কর্মসূচি দেওয়ায় সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। ধামরাইয়ের চাকরি প্রার্থী শরীফুল ইসলাম সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে কৃষি অধিদপ্তরের চাকুরির পরীক্ষা থাকায় বের হয়েছেন আগে ভাগেই। নানা ভোগান্তি সয়ে গাবতলী পর্যন্ত আসলেও গণপরিবহনের অভাবে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু এই পরীক্ষার দায়িত্ব নিবে কে? সরকার নিবে? এই যে এটা যে আন্দোলন হইতেছে, বাস শ্রমিকের আন্দোলন হইতেছে, কে দায় নিবে? জীবন তো আমার শেষ। শরীফুলের মতো নানা কাজে যারা বাইরে বেরিয়েছেন, গণপরিবহন না পেয়ে পথে পথে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, ঢাকার বাইরে থেকে ঢোকেনি কোনো পরিবহন। টার্মিনাল গিয়েও বিপাকে পড়েন অনেকে। অনেক ভোগান্তি আসলে। এইভাবে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে যাবে সেটা তো আমরা জানি না। টাকা যদি ঘাট পর্যন্ত যে শেষ হয়ে যায়, তারপরে আমি ওইখান থেকে পরে আমি কোন টাকা দিয়ে যাব? এদিকে রাজধানীর ভেতরেও মোড়ে মোড়ে দেখা গেছে মানুষের ভিড়। গণপরিবহন না থাকায় রিকশা, সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল দখলে নেয় রাজপথ। বাস না থাকার সুযোগে ভাড়া হাঁকা হচ্ছে কয়েক গুণ। আসার পর প্রায় ৪-৫ গুণ ভাড়া দিয়ে আমাদেরকে পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে। এই যে ওখান থেকে আসলাম রিক্সায়, আবার এখান থেকে সিএনজিতে যাইতে হবে। পরিবহন খাতে বিশৃঙ্খলা চলছে নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, মালিক শ্রমিকরা নিজেদের স্বার্থে গণপরিবহন বন্ধ করে সাধারণ মানুষকে জিম্মি করছে। এদিকে পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন, রোববারের আগে ধর্মঘট প্রত্যাহারের সুযোগ নেই। বিআরটি আমাদেরকে জানিয়েছে আগামী রোববারের সকাল 11টায় বসবে, এই বিষয়ে সিদ্ধান্ত নিবে। তাহলে আগামী রোববারের আগ পর্যন্ত তো এখানে মালিকরা যা কর্মবিরতি পালন করতেছে সেটা প্রত্যাহার করার তো কোনো সুযোগ আমি দেখি না। পরিবহন সেক্টরটা কত নাজুক অবস্থায় আছে, অভিভাবকহীন আছে এবং খণ্ডিত বিখণ্ডিত অনেক স্বার্থ গোষ্ঠী এটার সাথে জড়িত হয়ে তারা নিজেরা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য জনগণকে জিম্মি করছে। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মতো জনগুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে পরিবহন ও যাত্রী প্রতিনিধিদের সাথে। একই সাথে জনভোগান্তির কথা মাথায় রেখে খুব শীঘ্রই গণপরিবহন স্বাভাবিক করার দাবি তাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় লঞ্চ ও ট্রেনে যাত্রীদের ঢল নামে। কোনো ধরনের স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে গন্তব্যে রওনা দেন তারা। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় শনিবার থেকে লঞ্চ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। ধাক্কাধাক্কি করে কার আগে কে নিতে পারেন টিকিট নামের সোনার হরিণ, চলছে তারই প্রতিযোগিতা। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও টিকিট না পেয়ে ফিরে যেতে হয় অনেককেই। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় দিন শেষে রাতেও ছিল কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি ঢাকা শহরে এসে, এখন বাসায় যাব কি করে? সিটবিহীন টিকিট চাচ্ছি, তারপরেও দিচ্ছে না, এখানে আমাদের ঢুকতেও দিচ্ছে না। রাতটাও মনে হয় আমাদের স্টেশনে থাকতে হবে। আবার যারা টিকিট পেয়েছেন তাদেরও অপেক্ষায় থাকতে দেখা যায় ট্রেনের জন্য। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। থাকার মতো কোনো অবস্থান না থাকে আমাদের আজকেই ফিরতে হচ্ছে। টিকিট পাইছে অনেক জোর জুলুমের পর।
একইভাবে এদিন লঞ্চেও ছিল মানুষের ঢল। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বরিশাল থেকে গাদাগাদি করে লঞ্চে ওঠেন ঢাকামুখী যাত্রীরা। যাইতেই তৈরি আমাদের, এটা যতই বাড়াক আমাদের যাওয়া তো মিস নেই। আমাদের অনুরোধ থাকবে জনসাধারণের আয়ত্তের ভিতরে যেন ভাড়াটা থাকে। ডিজেলের দাম বাড়ানোয় শনিবার থেকে লঞ্চের ভাড়া বাড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন মালিক সমিতি। অন্যথায় নৌযান চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরিবহন ধর্মঘটে থমকে গেছে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও পণ্য পরিবহন। এতে কন্টেইনার জটের পাশাপাশি একদিনই কমপক্ষে ৩০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। ফেরদৌস লিপির রিপোর্ট। স্বাভাবিক সময় সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও ২৪ ঘন্টা সচল থাকে চট্টগ্রাম বন্দর, যেখানে প্রতি ঘন্টায় জেটি থেকে খালাস হওয়া পণ্য পরিবহন করে ২০০ থেকে ২৫০ ট্রাক কাভার্ড ভ্যান। সেখানে ধর্মঘটের কারণে চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক বের হয়নি, ঢুকেওনি বন্দর গেট দিয়ে। এ অবস্থায় চলতে থাকলে একদিনে ২০ থেকে ৩০ কোটি টাকার ক্ষতির পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যের স্থবিরতার আশঙ্কা ব্যবসায়ীদের। পণ্য পরিবহন বন্ধ করা মানে এটা একটা নর্মাল স্ট্রাইকের চাইতেও খারাপ, কারণ এই চট্টগ্রাম পোর্টে মাল আসছে, এখন পিক আওয়ার, পিক সিজন বা অনেক কার্গো আসছে। এই মুহূর্তে যদি পণ্য পরিবহনটা বন্ধ থাকে তাহলে এটা দেশের অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব পড়বে। ট্রাক কাভার্ড ভ্যান মালিকদের দাবি, নতুন জ্বালানি তেলের মূল্যে পণ্য পরিবহন ব্যয় গাড়ি প্রতি ২.৫ থেকে ৩ হাজার টাকা বেড়ে যাবে। আমাদের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের সাথে আলাপ না করে হুট করে যে মূল্য বৃদ্ধি করেছে, এটাতে আমাদের ঢাকামুখী গাড়ি এবং চট্টগ্রামে যে গাড়িগুলো ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে আসা যাওয়া করবে ৩ থেকে ৩.৫ হাজার টাকা আমাদের ভাড়া বাড়তি হয়ে যাবে। ২৪ ঘন্টার মধ্যে যদি আমাদের এই তেলের দামটা যদি কমানোর ব্যাপারে যদি একটা সুরাহা না করে, আমরা হয়তো কঠোর আন্দোলনের দিকে আমরা যাব। এদিকে ধর্মঘটের সমর্থনে বন্দর এলাকায় সকালে পণ্যবাহী যান চলাচলে বাধা সৃষ্টি করে এই খাতের শ্রমিকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে জানিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে তার বাসভবনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। আগামী রোববার বিআরটি এর ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে। পরীক্ষার্থী ও জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদেরকে ধর্মঘট প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরতে সরকার অমানবিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। যুক্তিটা কি দিয়েছে? আজকে পত্রপত্রিকায় বিভিন্ন যুক্তি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমে গিয়েছিল তখনও যদি তুমি ভাড়া তেলের দাম বেশি নিয়েছো, কম দাও নাই, তাহলে কি করেছো? এই টাকা চুরি করেছো। এখন আবার যেটা করছো সেটা আমাদের পকেট কেটে তোমাদের পকেট ভরাট করো। এদিকে ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর কথা বলা হলেও এখনও বাংলাদেশের চেয়ে ৪৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। গত ৩রা নভেম্বর কলকাতায় ডিজেলের মূল্য নির্ধারণ করা হয় ১০১.৫৩ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১২৪ টাকা। এতে ভারতের সঙ্গে বাংলাদেশের লিটার প্রতি দামের পার্থক্য দাঁড়ায় ৫৯ টাকা। আর এতেই দেশ থেকে তেল পাচারের আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় বাড়ানো হয় ডিজেলের দাম। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এভাবেই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে প্রকৃত চিত্র কি? আমরা যদি বাংলাদেশ ও ভারতের তেলের দামের তুলনামূলক চিত্রটি দেখি তাহলে বিষয়টি পরিষ্কারভাবে ধরা দেবে।
2013 সালে দেশে ডিজেলের মূল্য ছিল প্রতি লিটার 68 টাকা। পরে 2016 সালে 3 টাকা কমিয়ে লিটার প্রতি 65 টাকা দাম পুনর্নির্ধারণ করে বিপিসি। এরপর গত 5.5 বছরে দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য ছিল অপরিবর্তিত। তখনও ভারতে প্রতি লিটার বিক্রি হয়েছে 54.17 রুপি অর্থাৎ 62.58 টাকায়। এদিকে গত 5.5 বছরে প্রায় প্রতিদিনই ভারতে সমন্বয় করা হয় ডিজেলের দাম। সবশেষ চলতি নভেম্বরের 3 তারিখে কলকাতায় ডিজেলের মূল্য 101.53 রুপি নির্ধারণ করে সরকার। বাংলাদেশি মুদ্রায় ভারতে বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 124 টাকায়। দেশে আগের দামের সঙ্গে পার্শ্ববর্তী দেশের দামের পার্থক্য দাঁড়ায় 59 টাকা। আর এতেই বিপুল বৈদেশিক অর্থ দিয়ে কেনা তেল বাংলাদেশ থেকে কম দামে কিনে ভারতে পাচারের আশঙ্কা দেখা দেয়। আমাদের দামের থেকে তাদের দাম বেশি দেখে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণ তেল কিন্তু স্মাগল হওয়া শুরু করে দিয়েছে। আমরা বাধ্য হয়েছি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রাইসে, এবং আমার মনে হয় না যে এটা খুব সহনীয় পর্যায়ে অ্যাডজাস্টমেন্ট থাকবে। আমরা আশা করছি যে এটা বেশি দিন থাকবে না। যদি কন্টিনিউ করে তাহলে আমাদের কন্টিনিউ করতে হবে। তবে এই জায়গাটায় বিশেষ করে যারা কৃষকের ব্যাপারে, যারা এই ডিজেলটা ব্যবহার করেন, তাদের ব্যাপারে তো সরকার ভর্তুকি কম দাম রাখবেন। বর্তমানে দেশে 15 টাকা দাম বাড়িয়ে প্রতি লিটার 80 টাকায় বিক্রির পরও ভারতে 44 টাকা বেশিতে বিক্রি হচ্ছে ডিজেল। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে ডিজেলের দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় কম, এ নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। 5.5 বছরে ডিজেলের কোনো মূল্য বৃদ্ধি করা হয় নাই, এবং চলতি অর্থবছরের শুরু থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে থাকায় বিপিসি প্রচণ্ডভাবে লোকসানের সম্মুখীন হয়। গত 1 বছরেই 1147 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সবাইকে অনুরোধ জানাবো এই ব্যাপারে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য, এবং এটার অজুহাতে পণ্যের মূল্য বৃদ্ধি করার একটি সুযোগ হিসাবে কেউ যেন ব্যবহার না করে। পরিবহন খাতে মানুষের জিম্মি দশা কাটাতে উদ্যোগ নেই বিআরটিসির। ঢাকার 7টি ডিপোতে বিকল হয়ে পড়ে আছে সম্প্রতি কেনা সংস্থাটির শতাধিক যাত্রীবাহী বাস। মেয়াদ থাকা সত্ত্বেও শুধু মেরামতের অভাবে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ স্থায়ীভাবে অকেজো হয়ে পড়ছে বলে মত ডিপো কর্মচারীদের। নাজমুস সালেহির রিপোর্ট। রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসির বাস ডিপো। দাঁড়িয়ে থাকা বাসগুলোকে সচল মনে হলেও এগুলো পড়ে আছে বিকল হয়ে। বাসগুলো খুব বেশি দিন আগের কেনা নয়, শুধুমাত্র মেরামতের অভাবে দিন দিন স্থায়ীভাবে অকেজো হওয়ার পথে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। শুধু এই ডিপোতেই নয়, রাজধানীতে বিআরটিসির 7টি ডিপোতে এভাবে নষ্ট হচ্ছে শতাধিক যাত্রীবাহী বাস। ভেঙে পড়তে শুরু করেছে মূল অবকাঠামো, নষ্ট হওয়ার পথে মূল্যবান সব যন্ত্রাংশ। গাড়িগুলো 812 সালে ছাদ এবং সামনে পিছনে ফাইবার থাকার কারণে পানি পড়ে আর অল্পতেই নষ্ট হয়ে যায়। টায়ারগুলো অনেকে বসে থাকা নষ্ট হয়ে গেছে, ব্যাটারির ড্যামেজ হয়ে গেছে। অথচ সড়কে বাসের জন্য রীতিমতো যুদ্ধে নামে মানুষ। প্রায় 2 কোটি মানুষের ঢাকায় গণপরিবহন সংকট দীর্ঘদিনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস দেখলেই শুরু হয় হুড়োহুড়ি। প্রতিদিন বাসের জন্য সকালে যুদ্ধ করতে হয় এবং আসার পথে একই অবস্থা। বাস তো পাওয়া যায় না ঘন্টার পর ঘন্টা, এটা তো স্বাভাবিক হয়ে গেছে। এখন প্রচুর ভিড়, আমি যে দাঁড়াবো সেই অপশনটুকু হয়তো বা থাকে না। বিআরটিসি বাসের সংখ্যা খুবই কম এবং পাওয়া খুবই দুষ্কর। বিআরটিসিও স্বীকার করছেন সময় মতো মেরামতের অভাবে যাত্রী সেবাই কেনা হলেও মুখ থুবড়ে পড়েছে বাসগুলো। অল্প সময়ের মধ্যে এগুলো সচল করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে চেয়ারম্যান বলছেন কিছুটা হলেও যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। আমরা কিন্তু এখন বদ্ধপরিকর যে আমরা এই গাড়িগুলা যদি একবারে আমাদের মিনিমাম প্রফিটও হয় আমরা সেগুলোকে উঠাবো। বিকল বাসগুলো চালু হওয়ার আগেই নতুন করে আরও 300টি উন্নত প্রযুক্তির সিএনজি চালিত বাস কেনার প্রকল্প নিয়েছে বিআরটিসি। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের ওপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনুদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুতে স্বাধীন হয়নি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল সেসব নিয়ে বই বাংলা ভাষায় প্রকাশের পর এবার বিদেশেও প্রকাশিত হলো ইংরেজি ভাষায়।
সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যার 7 খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেইনস্ট এনি লিডার, একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি রেহানা বেবি মওদুদ আমরা বসে আলোচনা করে আমরা ঠিক করলাম, এবং আমি আলোচনা করলাম আমাদের ডক্টর ইনায়েতুর রহিম সাহেব, তিনি আপনার ডায়েরি নিয়ে কাজ করতেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার আমরা করেছিলাম, উনি রিসার্চ শুরু করেছিলেন। অবশ্য খালেদা যে ক্ষমতা এসে ওনার ওখান থেকে বের করে দেয়, উনি আমেরিকায় চলে যান। আমি মাঝে মাঝে আমেরিকায় চলে যেতাম এবং ওনার সঙ্গে বসে কাজ করতাম। এই ডকুমেন্টগুলি কপি করে একটা সেট আমি আমেরিকা ওনার কাছে দিয়ে আসি। এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। একজন মেজর কোন ড্রামের উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো আর দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। সো যখন এই বইটা বের হলো এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো। পরে অনুষ্ঠান স্থলে জাতির পিতার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনীও উদ্বোধন করেন সরকার প্রধান। ছোট বোন ও মেয়েকে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো প্রদর্শনী। দেবাশিস রায়, সময় সংবাদ। একই দিনে সরকারি চাকরির 26টি পরীক্ষা, ফি দিয়ে একাধিক আবেদন করেও ফের অংশ না নেওয়ার বঞ্চনা। প্রতিবাদের পরও পদ্ধতি না বদলানোয় ক্ষোভ জানিয়েছেন প্রার্থীরা। আলাদা সংস্থার মাধ্যমে চাকরির সমন্বিত পরীক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। সরকারি চাকরি প্রত্যাশী নাবিল আহমেদ শুক্রবার একই দিনে তার 8টি পরীক্ষা, তবে অংশ নিতে পেরেছেন মাত্র 2টিতে। পরীক্ষা যখন হয় দেখা যায় 10টা, কোনো সময় 12টা একই সপ্তাহে একই টাইমে পড়ে, তখন আমরা 1টা বা 2টাতে অ্যাটেন্ড করতে পারি। এতগুলো টাকা খরচ করি, সরকার যদি আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে পরীক্ষা বিভিন্ন সময় দিত আমাদের জন্য ভালো হতো। শুধু নাবিলই নন, শুক্রবার 26টি চাকরির পরীক্ষা থাকায় বঞ্চিত অনেকে। গচ্চায় বেকার প্রার্থীদের আবেদন ফিও। আমাদের কি টাকার কোনো মূল্য নেই তাদের কাছে? আমাদের কাছে 5টা পরীক্ষা, 5টা পরীক্ষার মধ্যে কোনটা পরীক্ষা দিব আজকে আমরা? একদিকে মেন্টালি মানে প্রেশারও পড়ছে, ভোগান্তিও হচ্ছে। করোনায় দীর্ঘদিন পর পরীক্ষা শুরু হলেও এমন কাণ্ডে হতাশ চাকরি প্রার্থীরা। কয়েক সপ্তাহ ধরেই চলছে একই চিত্র। আমরা যারা বেকার প্রার্থী আছি ওরা বুঝতেছি যে আসলে এটা ভোগান্তিটা কতটুকু। একই সময়ে আজকে এখানে হচ্ছে, আবার অন্য জায়গায়ও হচ্ছে। সমন্বিত পরীক্ষার মাধ্যমে নিয়োগের পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। যতগুলো সরকারি সংস্থা যাদের পরীক্ষাগুলো এখন নিতে হচ্ছে, তারা যদি একটু সমন্বয় করে বিভিন্নভাবে পরীক্ষাগুলো বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করে, আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। আর পিএসসির কর্মকর্তারা বলছেন, মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে এসব পরীক্ষা নিলে কমবে চাকরি প্রার্থীদের দুর্ভোগ। কোন ডিপার্টমেন্টের কোন মন্ত্রণালয়ের কোন পদের কি পরীক্ষা, এগুলো পিএসসি বলতে পারে না। কারণ জনপ্রশাসন মন্ত্রণালয় বা অন্য মন্ত্রণালয় যেগুলো আছে, ওই মন্ত্রণালয়গুলো তো ক্যাবিনেট, ওই ক্যাবিনেট বলতে পারে বা ক্যাবিনেট হয়তো কোনো উদ্যোগ নিতে পারে। অন্য প্রতিষ্ঠানের পরীক্ষার বিষয়টি মাথায় রেখে শুক্র ও শনিবার পিএসসি পরীক্ষা নিচ্ছে না বলেও জানিয়েছে কমিশন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুরুতর অসুস্থ জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। শুক্রবার বিকেল 5টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে জাতীয় সংসদের বিরোধী দলীয় এই নেতাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত 2 মাসেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 20 অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে এবং অক্সিজেন স্তর ওঠানামা করছিল। এবার দুর্গম চরাঞ্চলে এবং প্রত্যন্ত পর্যায়ে গণ টিকাদান কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার থেকে
12 নভেম্বর পর্যন্ত দেশের 13,000 কমিউনিটি ক্লিনিকে চলবে গণ টিকাদান কর্মসূচি। প্রতিটি কমিউনিটি ক্লিনিকের জন্য 500 টিকা বরাদ্দ থাকবে। শুক্রবার বিকেলে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির পরিচালক ডক্টর শামসুল হক এ তথ্য জানান। বৈশ্বিক মহামারী করোনা থেকে বাঁচতে দেশে চলতি বছরের শুরুতেই শুরু হয় টিকাদান কর্মসূচি। শুরুতে সম্মুখ সারি যোদ্ধাদের এই টিকার আওতায় আনা হয়। পর্যায়ক্রমে বয়সভিত্তিক টিকা শেষে বর্তমানে স্কুল পর্যায়ে চলছে কোভিড টিকাদান। শহরের মানুষ যত সহজে টিকা নিতে পারেন সে তুলনায় পিছিয়ে আছেন গ্রামের খেটে খাওয়া অনেকেই। বিশেষ করে দুর্গম চরাঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে টিকার আওতায় আসেন, এবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তা অনলাইনে যুক্ত হয়ে জানান, দেশের 13,000 কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে চলবে গণটিকা। 6 নভেম্বরে শুরু হয়ে শেষ হবে 12 নভেম্বর। দেওয়া হবে সিনোফার্মের টিকা। কমিউনিটি ক্লিনিক পর্যায়ে এবারের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। 6 থেকে 12 নভেম্বরের মধ্যে যে কোনো একদিন সারা দেশের সকল কমিউনিটি ক্লিনিকে পর্যায়ক্রমে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিক এলাকায় গড়ে 500 জনকে টিকা প্রদান করা হবে। দেশে এ পর্যন্ত প্রথম ডোজ 4 কোটি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 3 কোটিরও বেশি মানুষ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক সাইফুল ইসলাম সাদ চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। সবশেষ বসুন্ধরা আবাসিক এলাকায় সাদের সন্দেহজনক গতিবিধি টের পেয়ে স্থানীয়রা নিরাপত্তা কর্মীদের জানান। পরে সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার অভিযোগে ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেন বসুন্ধরা গ্রুপের হেড অফ পাবলিক রিলেশনস অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান। সন্দেহভাজন হিসেবে ভাটারা থানায় পুলিশ ওই যুবককে আটক করে। চালু হলো সামাজিক অ্যাপ ফুড পেট্রনস, যেখানে খাবার অর্ডার করার পাশাপাশি অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে সংযুক্ত হয়ে একত্রে খাবার খাওয়ার আমন্ত্রণ জানানো যাবে। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা ক্লাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন কোঅ্যাপ সভাপতি আনোয়ার পারভেজ সহ অনেকে। ফুড পেট্রনসের প্রধান নির্বাহী জানান, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে আশপাশের হোটেলগুলোর ঠিকানা সংরক্ষণের পাশাপাশি অফার ও বিভিন্ন খাবারের তালিকা দেখা যাবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী বন্ধু তৈরি করে রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খেতে যেতে পারবেন। প্রাথমিক পর্যবেক্ষণের জন্য ফুড পেট্রনস অ্যাপটি 2 মাস আগে গুগল প্লে স্টোর ও আইক্লাউডে ছাড়া হয়। ইতোমধ্যে 6,000-এর বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেছে। সুন্দর একটা ফাংশন আছে আমাদের কাছে, যেখানে আমরা আশেপাশে যারা আছে ওদের সাথে কানেক্ট করতে পারছি। ফুড ফ্রেন্ডস অ্যাট দ্য সেম টাইম রিজার্ভেশনও করতে পারবেন অ্যাট দ্য বেস্ট প্রাইস পসিবল। তখন একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, গিয়ে ওয়েট করি আধা ঘন্টা, এখন আর এটা লাগবে না। এখন অ্যাপে ডাইরেক্টলি রিজার্ভেশন দিয়ে দেবেন, মেনুর থেকে খাওয়া সিলেক্ট করে ফেলবেন, সো এখানে গিয়ে খাওয়া রেডি থাকবে। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বাড়ায় ক্রেতার নাগালে আসছে দাম। ছুটির দিন হওয়ায় জমে উঠেছে বেচাকেনা। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হয় 450 থেকে 1200 টাকা পর্যন্ত। আরও জানাচ্ছেন নাসিরুদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। এমন বড় আকারের রূপালী ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসেন ক্রেতা। ইলিশের সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলক কম। কোটি কোটি টাকার মাছ বিক্রি হইতে আছে। পদ্মার ইলিশটা যখন ধরা পড়ে তখন আমাদের মনটা অনেক খুশি থাকে। সম্প্রতি ইলিশের এই হাট সরিয়ে নেওয়ার নোটিশে হতাশায় আড়তদাররা। সব দেশ বিদেশের থেকে সব দেশের মানুষ আছে এখানে, আমরা জায়গা ছেড়ে দিব, আমাকে একটা জায়গা দিয়া জায়গাটা নেওয়া যায়। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের এই জমি প্রকল্পের স্বার্থেই নিতে হচ্ছে। আমরা যে পর্যন্ত নিছি এখানে তো আমরা নদী শাসনের কাজ করবো, ব্লক বসাবো, এখানে তো আমাদের জায়গা দেওয়ার সুযোগ, এটা প্রশাসন স্থানীয় লোকজন বসে ঠিক করবে যে কোথায়, বা ওনারা নিজেরা ঠিক করবে কোথায় হইতে পারে। ওদেরকে আমি বলছি যে আপনি জায়গা দেখেন, যদি দরকার হয় আমাদের যদি সরকারি জায়গা হয় সেক্ষেত্রেও আমরা আলাপ করে দেখবো যে সেটা আপনাদেরকে দেওয়ার মতো অবস্থা আছে কিনা। ভোরের 2 ঘন্টার এই হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এদিকে করোনা পরিস্থিতির মধ্যে ভারতের পশ্চিমবঙ্গে চলছে কালী পূজা উদযাপন। শুক্রবার সন্ধ্যা থেকেই দেবী দর্শন করতে মণ্ডপে মণ্ডপে নামে মানুষের ঢল। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত, মধ্যমগ্রাম এবং ব্যারাকপুর নৈহাটি এলাকা ছাড়াও সোদপুর, বেলঘড়িয়া এলাকায় শত শত মণ্ডপে হচ্ছে শ্যামা পূজা। দুর্গাপুজোর মতোই শ্যামা পূজাতেও একই রকমভাবে মানা হচ্ছে করোনা বিধি। বৃহস্পতিবার মধ্যরাতে নিয়ম মেনে শ্যামা মায়ের আরাধনা শুরু হয়, আর শুক্রবার সন্ধ্যা নামতেই মণ্ডপগুলোতে বাড়ে দর্শনার্থীদের ভিড়। আজকে তো বেরোলাম, কালকেও বেরোবো, আর সব জায়গায় যে স্পেশালি যে খোলামেলা প্যান্ডেল করেছে যার জন্য দেখতেও সুবিধা হচ্ছে। খুব আনন্দ হচ্ছে এই যে, কারণ গত বছর তো কোনো আনন্দ সবাই করতে পারিনি, সেখানে এই বছর ঠাকুর দেখা হচ্ছে, বেরোনো হচ্ছে, এত লোকজন, আলো, আনন্দ, আয়োজন, এই ভিড়টা ভালো লাগছে সত্যি বলতে। দর্শনার্থীরা দুর্গাপূজার জন্য কলকাতাকে বেছে নিলেও কালী পূজার জন্য প্রথম পছন্দ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা। এবারও এই এলাকাগুলোতেও নানা থিম, বৈচিত্র্যের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মণ্ডপ সজ্জায় সেই করোনা ভাইরাস এবং সেই নিয়ে যেই প্যান্ডেমিক সিচুয়েশন চলছে সেটাকে কিন্তু আমরা এই সময় তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের একটি কালীবাড়ি, যেটা ফুলেশ্বরী কালীবাড়ি নামে পরিচিত, সেই কালীবাড়ির আদলে এটা মন্দিরটা তৈরি হচ্ছে। পুরোনো সময় যেমন কাঠামো হয় ওরকম কাঠামোর উপরেই করা রয়েছে, ঠাকুরের বিচুলি দিয়ে তৈরি হয়েছে সাইডেরই এটা। উত্তর ২৪ পরগনা জেলা ছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যের বাকি জেলাগুলোতেও উদযাপিত হচ্ছে শ্যামা পূজা। আগামী দুদিন মণ্ডপে মণ্ডপে থাকবেন দেবী এবং আলোকময় থাকবে মণ্ডপ চত্বর। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেশের শেয়ার বাজারে প্রবাসীদের সম্পৃক্ততা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত দুটি শহরে বিনিয়োগ সম্মেলন ও রোড শোর আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ডের পর বিদেশের মাটিতে চতুর্থবারের মতো আয়োজিত রোড শোতে ব্রিটেন প্রবাসীদের মাঝে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সহ সরকারের গৃহীত বিনিয়োগ বান্ধব নীতি তুলে ধরা হয়। শুধু আয়োজন নয়, পরিকল্পনাগুলোও যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকি করা প্রয়োজন বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রবাসীদের সুযোগ সুবিধা এবং সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন অতিথিরা। আগামী 2030-এর ভিতরে বিশ্বের যে 11টি সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হবে, তার মধ্যে বাংলাদেশ একটি, এবং এখনই উপযুক্ত সময় হলো বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার। এখন যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে ইনশাআল্লাহ প্রবাসীরা লাভবান হবে। ভিন্নধর্মী এবং যে ধরনের প্রেজেন্টেশন এখানে হয়েছে ইজ এন এক্সেলেন্ট, এবং নতুন জেনারেশনকে আকৃষ্ট করার জন্য, বাংলাদেশে এনআরবিদের আকৃষ্ট করার জন্য আমি একটি সফল উদ্যোগ। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশের আশ্বাসে নতুন করে পরিকল্পনা করছেন প্রবাসী উদ্যোক্তা ও ব্রিটেনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। As I say, I think Bangladesh is one of the markets in the next 5 years which could seriously close the gap in terms of returns in Indonesia and Malaysia. এটা বাংলাদেশের জন্য ইমেজ বিল্ড আপের জন্য, এবং অতীতের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ কিন্তু সেম না, বাংলাদেশ অনেক উপরে চলে গেছে। আমাদের এখন সময় এসেছে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা, বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া, বাংলাদেশের অবস্থান পৃথিবীর সামনে তুলে ধরা। ব্রিটেনে এই আয়োজন সফলভাবে শেষ করার পর কাতার, সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, জাপান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বিএসইসি ধারাবাহিকভাবে এই রোড শোর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে বিনিয়োগের নানা সম্ভাবনার চিত্র তুলে ধরার পাশাপাশি এখানকার ব্রিটেনে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের মেধাকে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানালেন রোড শোর আয়োজকরা। একইভাবে প্রবাসী বাংলাদেশিরাও বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আগ্রহী অনেকটাই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। যুক্তরাষ্ট্রে এবার 5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি অভিভাবকরা। তারা বলছেন শিশুদের লেখাপড়ায় আসবে গতি, দূর হবে শঙ্কা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্ট। বিশ্বে যে কটি দেশ করোনার টিকা কার্যক্রমে সাফল্য দেখিয়েছে তার মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে বড়দের পর এবার একেবারে শিশুরাও পাচ্ছে টিকা। শিশুদের ওপর প্রয়োগের জন্য ফাইজার বায়োএনটেকের টিকার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। 5 থেকে 11 বছর বয়সী বিপুল সংখ্যক মার্কিন শিশু করোনা ভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করতে পারবে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার পরিচালক রচেলে উলুনস্কি শিশুদের ওপর ফাইজার বায়োনটেকের টিকা প্রয়োগের অনুমোদনের ঘোষণা দেন। তিনি অভিভাবকদের, শিশু বিশেষজ্ঞ, স্কুলের নার্স অথবা স্থানীয় ফার্মাসিস্টদের সঙ্গে কথা বলে নিজ নিজ শিশুকে টিকার আওতায় নিয়ে আসার আহ্বান জানান। ইতিমধ্যে কিছু কিছু অভিভাবক পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ জানালেও বেশিরভাগেরই মত এই উদ্যোগ সফল হবে। যুক্তরাষ্ট্রে যে শিশুদের জন্য যে ভ্যাকসিনের ব্যবস্থা করছে, অ্যাজ এ অভিভাবক হিসাবে আমি খুবই আনন্দিত। আমি জানি না পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব হয়েছে কিনা, বাট থ্যাংক ইউ আমেরিকান গভর্নমেন্ট। দিন শেষে অভিভাবকরা চান তাদের শিশু নির্বিঘ্নে স্কুলে সময় কাটাক, পড়াশোনার যেন কোনো ব্যাঘাত না ঘটে। সেজন্য করোনাকে জয় করা এখন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শীত মৌসুম না এলেও শীতল সাগরের টানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেন হাজারো পর্যটক। সাগরের পানিতে মেতে ওঠেন আনন্দ আর হৈহুল্লোড়ে। পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে, প্রকৃতিতে শীতের ছোঁয়া আর স্বচ্ছ নীল জলরাশি বলে দিচ্ছে পর্যটন মৌসুম চলে এসেছে। সাগর পাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড়, সবাই মেতে আছে পরিবার, পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে, যেন শীতল সাগরই ব্যস্ততা থেকে মুক্তি দিয়েছে। এখন ওয়েদারটা খুব বেশি গরমও না, আর মাত্র শীতকাল শুরু হয়েছে, খুব ভালো লাগে। এখনকার এই অনুভূতিটা আসলে খুবই দুর্দান্ত। প্রায় 1.5 বছরের বেশি সময় পর ঘর থেকে বের হওয়া, তো সবাইকে নিয়ে একসাথে আসা। দীর্ঘদিন করোনার বন্ধে সবাই বোর হয়ে গেছে, কারণ একটু ঘোরাঘুরি করার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য বের হয়েছে। শীত মৌসুমে সমুদ্র স্নান অনেকটাই নিরাপদ বলেই জানালেন লাইফগার্ড কর্মীরা। সাগরে ধরতে গেলে একদম শীতলই আছে এবং পর্যটকরা নির্দ্বিধায় গোসল করতে পারবে, এবং আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য। আর টুরিস্ট পুলিশ জানিয়েছে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা যথেষ্ট আছে, কোনো সমস্যা নেই। কক্সবাজারে পর্যটকদের থাকার জন্য রয়েছে 4.5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ, যেখানে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে 1.5 লক্ষাধিক পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষা রাঙামাটি জুরাছড়ির দুমদুমা ইউনিয়ন। পায়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। আবার উপজেলা সদর থেকে এখানে পৌঁছাতে সময় লাগে 4 থেকে 5 দিন। দুর্গম এবং প্রত্যন্ত এই অঞ্চলে একেবারে আদর্শ একটি গ্রাম গড়ে তুলেছেন ডেঙ্গুচান তানঝাঙ্গা নামে এক যুবক। নিজের পৈতৃক জমিতে তৈরি করেছেন স্কুল, কমিউনিটি ক্লিনিক। দুর্গম দুমদুমে ঘুরে এসে শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে হেলিকপ্টারে করে জুরাছড়ির উপজেলার দুমদুমিয়া পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টার বেশি। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া ঠেকা নামের একটি ছোট্ট নদীর পাশে তৈরি করা মাঠে ভলিবল খেলছে স্থানীয় কিশোর এবং তরুণরা। আবার সেই খেলা দেখতে জড়ো হয়েছেন অসংখ্য নারী পুরুষ। খেলার মাঠ পেরোলে বিশাল বাজার। বাজারের এক প্রান্তে বসে কোমর তাতে চাদর বুনছেন এক তরুণী। বাজার থেকে কয়েক গজ সামনে এগুতে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিক। এত কিছু গড়ে তোলার নেপথ্যে রয়েছেন ডেঙ্গুচান তঞ্চিঙ্গা নামের স্থানীয় এক যুবক। বাজার, হাই স্কুল, ক্লিনিক এমনি জনগণ উপরে দিছি আর কি। এরকম একটা এলাকায় উনি জমিদান করেছেন, আমি তাকে বড় মনের মানুষই বলবো। বাবা স্থানীয় এলাকার গ্রাম প্রধান অর্থাৎ কারবারি। অনগ্রসর এলাকা হয়, পড়ালেখার সুযোগ হয়নি। নিজের পড়ালেখা না করলেও এলাকার শিক্ষার্থীদের জন্য 2টি স্কুল তৈরি করে দিয়েছেন ডেঙ্গুচান। দূর দূরান্ত থেকে এইসব স্কুলে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য বাজারের পাশে তৈরি করা হয়েছে আবাসন ব্যবস্থা। খুব কম খরচে তারা এখানে থেকে স্কুলে পড়তে পারছে। আমরা তো খান ওইটা দেখি নাই তো লেখা, ওইটা ছেলেমেলে লেখাপড়া করবে না, ওইটা তো আমার নাম থাকবে। আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ আছি তাদের জন্য এটা একটা অবশ্য শিক্ষা, যে কোনো ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে করার চেষ্টা করব না। রাজনীতি কিংবা নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই ডেঙ্গু তঞ্চঙ্গার। তিনি জানেন না জন্মের পর কেন একটি রোগের নামে তার নামকরণ করা হয়েছিল। আর রোগ হবে কি, শত হলে নাম দিছে, কি করবে আর। ক্লিনিক দিছে, স্কুল দিছে, এদের মানে কারবারের ছেলে তো। প্রায় 1,500 মানুষের বসবাস ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পাহাড়ি শান্ত নদীর তীরে গড়ে ওঠা প্রত্যন্ত এই গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অবাধ, প্রাণবন্ত, উচ্ছল চলাফেরা দেখে বোঝার উপায় নেই কতটা দুর্গম অঞ্চল এটি। মাত্র 8 কিলোমিটারের মধ্যে ভারতের মিজোরাম সীমান্ত। আর পায়ে হেঁটে এখানে আসতে সময় লাগে 4 দিনের বেশি। এত দুর্গম অঞ্চলের বাসিন্দা হয়েও বিন্দুমাত্র
কৃত্রিমতা ছুঁয়ে যায়নি এখানকার বাসিন্দাদের। রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। শুক্রবার বিকেল 5:30 নাগাদ 8 ক্রিকেটার ও 4 সাপোর্টিং স্টাফকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি কোনো ক্রিকেটার। দ্বিতীয় দফায় রাতে আসেন আরও 4 জন। তারা ফিরছেন গুটি গুটি পায়ে, নতমস্তকে। গেট থেকে করিডোরের দূরত্ব হয়তো মিটার 3-এর বেশি হবে না, তবে এই সময়টুকু ক্রিকেটারদের কাছে মনে হয়েছে অনন্তকাল। যে যেভাবে পেরেছেন আড়াল করেছেন নিজেদের। এর আগেও বিশ্বকাপ কিংবা দ্বিপাক্ষিক সিরিজ কখনো মাথা উঁচু করে, কখনো বা বিরস মুখে বিমানবন্দরে পা রেখেছিল টিম টাইগার। তবে এতটা ম্লান মুখ বোধ হয় এর আগে কখনোই দেখা যায়নি। নতুন দৃশ্যের দেখা মিলেছে আরও। সমর্থক তো দূরের কথা, গণমাধ্যম কর্মী ছাড়া ক্রিকেটারদের ফেরা নিয়ে আগ্রহ ছিল না কারো মাঝেই। এমনকি বিমানবন্দরের নিরাপত্তা কর্মী ছাড়া দেখা যায়নি অন্য কোনো বিশেষ নিরাপত্তা রক্ষীও। প্রথম দফায় আসা 8 ক্রিকেটার আর 4 সাপোর্টিং স্টাফের বিমান অবতরণ করে নির্ধারিত সময়ের মিনিট 25 পরে। তবে ভ্রমণ ক্লান্তি ছাপিয়ে বিশ্বকাপের পারফরমেন্সের ক্লান্তি ছিল তাদের চোখে মুখে। একে একে ব্যক্তিগত গাড়িতে করে বের হয়ে আসেন শরীফুল, নাইম, রুবেল, শামীম, আফিফরা। গণমাধ্যমের সঙ্গে তারা যে কথা বলবেন না সে আভাস মিলেছিল আগেই, হলো তাই। নানা অনুরোধের পরেও নামেনি গ্লাসের কাজ, ফলে পাওয়া যায়নি মন্তব্য। দ্বিতীয় দফায় দেশে ফেরেন নুরুল হাসান সোহান সহ আরও 4 জন। 2 ভাগে দল দেশে ফিরলেও আমিরাতে থেকে গেছেন রিয়াদ, মুশফিক, লিটন দাস আর তাসকিন। কোচিং স্টাফরা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন 11ই নভেম্বর। এর আগে ইনজুরিতে পড়া সাইফুদ্দিন আগেই ফেরেন দেশে। সাকিব আছেন মার্কিন মুলুকে। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে অনিশ্চিত সাকিব আল হাসান, জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী। এদিকে টেস্ট সিরিজে সাকিবের ফিরে আসার সুযোগ থাকলেও আগামী 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইফুদ্দিনকে। তবে শঙ্কা নেই নুরুল হাসান সোহানের। দুবাই থেকে সুমন সরকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়ন মুহাইমিন। স্বপ্ন ছিল অন্তত সেমিফাইনাল খেলবে টিম বাংলাদেশ, কিন্তু এখন সবার আগে আরব আমিরাত ছেড়ে উড়াল দিচ্ছে দেশের উদ্দেশ্যে। স্থানীয় সময় সকাল 8টা বাজতেই এয়ারপোর্টে হাজির রাবিদ ইমাম, সঙ্গে 7 ক্রিকেটার। মুস্তাফিজের নেতৃত্বে সেখানে ছিলেন আফিফ হোসেন, নাইম শেখ, শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ এবং কোনো ম্যাচ না খেলেও দলের শোভা বাড়ানো পেসার রুবেল হোসেন। চেক ইন কাউন্টারে কিছু সময় পার করতেই তাদের সঙ্গে যোগ দিলেন বিসিবির চিকিৎসক এবং আরেক ক্রিকেটার শেখ মেহেদি। 8 ক্রিকেটার এবং 3 স্টাফের বহর রওনা হয় বাংলাদেশের উদ্দেশ্যে। এর আগে সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটারদের কথা বলার আয়োজন করা হলেও সেটা এড়িয়ে যান তারা। মনে হচ্ছিল বিশ্ব আসরে তাদের বাজে পারফরমেন্সের সব দায় এই মিডিয়ারই। ক্রিকেটাররা কথা না বললেও সৌজন্যতা বজায় রেখেছেন দেবাশিস চৌধুরী। কথা বলতে এসে দিয়েছেন বড় দুঃসংবাদ। নিয়মিত সাকিবের সঙ্গে যোগাযোগ হলেও পাকিস্তান সিরিজে তার খেলার সম্ভাবনা খুব একটা দেখছেন না বলে জানিয়েছেন তিনি। সাকিব যেখানে আছে সেখানকার ফিজিও এবং সেখানকার ট্রেনারদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমাদের ন্যাশনাল টিমের ফিজিও সাকিবের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরাও রিহ্যাব প্রক্রিয়াটা সেখানে চালানোর চিন্তা করছি। তো যেহেতু গ্রেড 1 ইনজুরি, আমরা ধরে নিচ্ছি যে সাধারণত 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সময় লাগে। সাকিবকে টেস্ট সিরিজে পাওয়ার তাও একটা সুযোগ আছে বিসিবি, কিন্তু সাইফুদ্দিন ছিটকে গেছেন অন্তত 6 সপ্তাহের জন্য। যদিও নুরুল হাসান সোহানকে নিয়ে নির্ভর টিম ম্যানেজমেন্ট। শারীরিক কোনো ক্ষতি হয়নি, যেটা হয়েছে তার রেস্টের পরিমাণটা হয়তো বেড়ে গেছে। তো এখন স্ক্রোটাল অথবা টেস্টিকুলার কনটিউশন, এই সমস্যাটা ঠিক হতে সপ্তাহ 2-1-এর মতো সময় লাগে। সো অলরেডিও ভালো ফিল করছে। দল 13 সদস্যের হলেও 2 ধাপে দুবাই ছেড়েছেন 9 জন। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ ছুটি কাটাবেন আরব আমিরাতেই। বায়োবাবল ফেটিক দূর করতে যা নাকি খুব প্রয়োজন এই মুহূর্তে। সবাইকে কিন্তু একই ধরনের অবস্থার মধ্যে যেতে হচ্ছে এবং সবাই এই ধরনের বাবল ফ্যাটিক ফেস করছে। সো আমাদের প্লেয়ারদেরকে এটা ফেস করতে হবে। তো এখন এখানের মধ্যে এখন এক একজন প্লেয়ার এক একভাবে জিনিসটাকে রিয়্যাক্ট করছে। সবাই একই রকম না ডেফিনেটলি।
সো এই জন্য ঢালাওভাবে কোনো প্রেসক্রিপশন অথবা ঢালাওভাবে কোনো অ্যাডভাইসও দেওয়া এভাবে সম্ভব না। এভাবে তো ফিরে যাওয়ার কথা ছিল না। বাংলাদেশ থেকে আসবার সময় যে স্বপ্ন তারা দেখিয়েছিলেন সমর্থকদের, তার ছিটে ফোটাও যদি পূরণ হতো তাহলে ফাইনাল না হোক অন্তত সেমিফাইনালের একটা দল হতো বাংলাদেশ। কিন্তু বাস্তবতা বলছে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্ব আসর শেষ করে দেশে ফিরছেন ক্রিকেটাররা। আর যেতে যেতে শুনিয়ে গিয়েছেন আরও বড় দুঃসংবাদ। আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে থাকছেন না সাকিব আল হাসান এবং সাইফুদ্দিন। দুবাই থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন বন্ধে দুর্ভোগ, ট্রেন লঞ্চে ভিড়, ধর্মঘট প্রত্যাহারের আহ্বান সড়কমন্ত্রীর। রোববারের আগে নয়, জবাব মালিক সমিতির। ভারতের বাজারে জ্বালানি তেলের দাম কমলেও এখনো বিক্রি হচ্ছে বাংলাদেশের চেয়ে ৪৪ টাকা বেশিতে। হচ্ছিল পাচার, ঠেকাতেই বেড়েছে দাম, জানালেন প্রতিমন্ত্রী। এবং প্রান্তিক জনগোষ্ঠীকে করোনা টিকার আওতায় আনতে শনিবার থেকে 7 দিন কমিউনিটি ক্লিনিকে চলবে গণটিকাদান।